জুলাই আন্দোলনের সময় তাদের একটা ইন্টারভিউ আসছিল, কিন্তু ওইটা তো তখন আর হয় নাই। পরে তারা আবার ইন্টারভিউ রিশিডিউল করে। সো তারপরে হচ্ছে ইন্টারভিউ দেওয়ার পরে তাদের ভিসা অ্যাপ্রুভড হয়ে যায়। দ্যাট ইজ এ রিয়েলি গুড নিউজ। আর ওদের তো হয়ে গেল এবং ওরা চলে যাচ্ছে, তো এটা একটা সুখবর। আর দুঃখের খবর হচ্ছে মোস্ট প্রবাবলি এই কয়েকটা দিনই হচ্ছে ওর সাথে আমার শেষ মেমোরিজ। তারপরে কখন আর দেখা হবে, বাঁচি নাকি মরি, কোনোই ঠিক নাই। এই হোয়াট ইজ আপ, কয়েকদিন পরে আবার ভিডিও করতেছি, বাইক স্টার্ট দিই। সো এখন মোটামুটি ভালো লেভেলের ঠান্ডা মান্ডা পড়ে গেছে, এই জন্য হুড়িমুড়ি সবকিছু পরে বেরোইছি। আর কয়েকটা লাইফ আপডেট আছে, কয়েকটা চেঞ্জেস আসতেছে আমার লাইফে, ওগুলো নিয়ে একটু বলবো। রাইড করতে করতে কথা বলবো। যাবো আজকে হচ্ছে হাতিঝিলের দিকে। এই চিপাটা দিয়ে বের হইতে গিয়ে আমি 3 বার ভাঙছি মোটরসাইকেলের বল্টু। হোয়াট এভার, মেইন রোডে বের হয়ে গেলাম। লেটস গো। যাবো কোন দিক দিয়ে আই ডোন্ট নো। যেদিন ভিডিওটা করতেছি ওদিন হচ্ছে মঙ্গলবার, তাই অ্যাটলিস্ট বসুন্ধরার ওদিকে জ্যাম থাকবে না। এবং আজকে দিনের বেলা তো ওদিকে গেছিলাম। আমার ভাইকে ডেইলি বাংলাদেশ ব্যাংক মতিঝিল যে মেইন ব্রাঞ্চ ওইখানে দিয়ে আসা লাগে। কারণটা হচ্ছে ও চাকরি ছেড়ে দিচ্ছে আর কি, চাকরি ছেড়ে দেওয়া অথবা বন্ধ নেওয়া, এই দুইটার কিছু একটা করতেছে। আমি অত বেশি কিছু ওরা জিজ্ঞাসা করে নেই, কারণ একটা গুড নিউজ আছে যেটা আপনাদেরকে এখন বলবো আমি। ওইটা হচ্ছে আমার ভাই আর ভাবি তারা অনেকদিন ধরেই হচ্ছে অ্যাপ্লিকেশন করতেছিল ইউএসএ তে মাস্টার্স এর জন্য। জুলাই আন্দোলনের সময় তাদের একটা ইন্টারভিউ আসছিল, কিন্তু ওইটা তো তখন আর হয় নাই। পরে তারা আবার ইন্টারভিউ রিশিডিউল করে। সো তারপরে হচ্ছে ইন্টারভিউ দেওয়ার পরে তাদের ভিসা অ্যাপ্রুভড হয়ে যায়। দ্যাট ইজ এ রিয়েলি গুড নিউজ। এখন তারা এই মাসের এই ডিসেম্বরের 28 তারিখের দিকে তাদের ফ্লাইট, তারা চলে যাবে ইউএসএ তে। এবং ভাইয়া হচ্ছে মাস্টার্স এর জন্য যাচ্ছে আর ভাবি ডিপেন্ডেন্ট হিসেবে যাচ্ছে। তারপরে হয়তো ভাবিও অ্যাপ্লাই করবে অন্য কোথাও মাস্টার্স এর জন্য। সো জামাই বউ হিসেবে যাইতেছে, এজন্য ভাবিও যেতে পারতেছে। কিন্তু তারা কেউই কোনো পার্ট টাইম জব অথবা এনিথিং যেটা থেকে মানি ইনকাম করা যায় এগুলাতে আই গেস অ্যালাউড না। এবং স্টুডেন্ট হিসেবে ওইখানে এসব অ্যালাউড থাকেও না, এবং লুকায়ও কখনো এগুলো করা উচিত না, স্টুডেন্ট জব যে জবই হোক না কেন। এজন্য ভাইয়া ভাবি কেউই হচ্ছে, আরে ভাই একবার ডাইনে যায় একবার বামে যায়, রিক্সার কি যে হইছে, সে একবার ডানে গেল আবার বামে গেল, বামে যাওয়ার পর আবার পিছিয়ে দাগাইতেছে, কই যাবে সে নিজেও জানে না। এদিকে আবার গাড়ি পার্কিং করে বসে আছে রাস্তার ভিতরে। ভেরি গুড, এই চিপা রাস্তায় গাড়ি পার্কিং করছে, ভেরি ভেরি গুড। যাই হোক, যেটা বলতেছিলাম, সো ইউএসএ তে তারা যেহেতু কোনো জব টব কিছু করতে পারবে না, মানি আর্ন করতে পারবে না। আর ভাইয়া হয়তো টিচার অ্যাসিস্ট্যান্ট হিসাবে হালকা পাতলা আর্ন করতে পারে, তবে ওইটা অত বেশিও না, বাসা ভাড়াও হবে না বলতে গেলে। সো এই মাস্টার্স এর সময়টা পুরাটাই বলা যায় তাদের নিজেদের খরচে যাওয়া লাগবে। যদি সেফলি লিগালি ওইখানে থেকে স্টাডি করতে হয় তাইলে নিজের টাকাতে করা লাগবে, কিছু করার নাই। আর ইউএস এর স্টাডি স্কলারশিপ গুলা কিছুটা এরকম টাইপের যে আপনাকে স্কলারশিপ দিবে, ঠিক আছে, মনে করেন 40%, 70% এরকম স্কলারশিপ দিবে, কিন্তু স্কলারশিপ পাওয়ার পরেও আপনার যে অ্যামাউন্টটা পে করা লাগবে ওইটা অনেক বেশি, অনেক অনেক। সো দেখা যাচ্ছে যে আপনাকে মনে করেন তারা 60% স্কলারশিপ দিল, আপনি চিন্তা করবেন ওয়াও 60%ই আমার মাফ, তাহলে তো অনেক ভালো হবে। দেখবেন যে 60% স্কলারশিপ হওয়ার পরে তারপরে যে অ্যামাউন্টটা থাকবে ওইটা $20,000 উপরে, $40,000-50,000 এরকমও হয়ে যায়। তো এত ডলার আপনার পে করা লাগবে জাস্ট 40%, 60% স্কলারশিপ পাওয়ার পরেও। সো জিনিসটা এরকম যে একটা প্রোডাক্টের দাম মনে করেন আপনার $100, ঠিক আছে, এখন আপনি কি করলেন, এটা দাম বাড়ায় $400 করে দিলেন, ঠিক আছে, তারপরে সবাইকে বললেন যে এটার উপরে একদম 80% ডিসকাউন্ট অথবা একদম 60-70% ডিসকাউন্ট। তো ওইখানের ম্যাক্সিমাম স্কলারশিপ গুলাই কিছুটা এরকম টাইপের। তার উপরে ওরা তো হচ্ছে আবার বিবিএর স্টুডেন্ট, ওরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিল না, তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হলে তখন আবার অপরচুনিটিস একটু বেশি থাকে। যেমন আমার ভাই আমাকে বলতেছিল যে আমি যদি তোর জায়গায় হইতাম এবং তোর মতো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যদি আমার থাকতো তাহলে আমি আরো অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারতাম এবং আমি বলা যায় ফুল স্কলারশিপ এরকমও পাই যেতে পারতাম। কিন্তু আমি তো অ্যাপ্লাই করতেছি রাইট নাও জার্মানিতে, এটাই হচ্ছে মেন সমস্যা। না হলে ওর কথা শুনে হয়তো আমি নিজেও অ্যাপ্লাই করতাম, কিন্তু আমার কেন জানি, হ্যাঁ আগেই ঠিক ছিল, সোজা যাইতো, এখন ওদিক দিয়ে ইউটার্ন একটা বানাইছে। হ্যাঁ হইতে পারে, অনেক জায়গাতে এরকম ব্লক করছে। তারপরে বিজয় সরণি যে নামার যে জায়গাটা, আমার মনে হয় যে ট্রাফিক সমস্যা, হ্যাঁ হ্যাঁ হতে পারে, এই কারণে শব্দ ট্রাফিক দিতে হচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ। তারপরে পুলিশও তো কম। সামনে যে বাইকার ভাইটা রাইড করতেছে তার সাথে কথা বলতেছিলাম, সে আমাকে বলতেছে যে কি ব্যাপার এখানে ব্লক করলো কেন এরকম ভাবে, কারণ আগে তো 27 নম্বরে মানুষেরা সোজা বের হয়ে যেত।
কিন্তু এখন এতটা ঘুরে আসা কেন লাগে আমি নিজেও জানি না এটার কারণ কি। পরে তার সাথে পসিবিলিটিস ডিসকাশন করতেছি যে হয়তো পুলিশ কম এই কারণে, অথবা কোনো ট্রাফিক সমস্যা, আই ডোন্ট নো। অনেক জায়গাতে এরকম ভাবে ব্লক করছে, বিজয় সরণি তো ব্লক। তারপরে আমার একটা পুরনো স্টুডেন্ট আমাকে বললো যে ওয়্যারলেস এর ওদিকে নাকি কোন দিকে জানি ওদিকেও ব্লক করছে আর কি। আগে যেরকম ভাবে আপনি যাইতেন ওরকম ভাবে এখন আর রাইড করতে পারবেন না। বাংলাদেশে একটা জিনিস আমার ভালো লাগে যে মনে করেন এই যে রাস্তায় জ্যামের মধ্যে দাঁড়াইছি, পাশের জনের সাথে কথা বলা শুরু করে দিছি, চিনি না জানি না, কেউ কারো জীবনও দেখেও নাই, কে কই থেকে আসছে তাও জানি না, সে কি করে কেউই কিছু জানে না, কিন্তু তারপরও একজন আরেকজনের সাথে কথা বলা শুরু করা যায়। তারপর রাস্তার ভিতরে জ্যামে বসছি, রিক্সাওয়ালার সাথে কথা বলা শুরু হয়ে যায়। কিন্তু বাইরের দেশে গেলে আপনি এই জিনিসটা অনেক মিস করবেন। সবাই নিজের মতো, কেউ কারোর সাথে কোনো কথা বলে না, আপনি তারে কিছু বললেও সে কোনো রেসপন্স করবে না। এবং আপনার ওয়ার্ক লাইফেও অথবা স্টুডেন্ট লাইফেও আপনি যদি একটা ফ্রেন্ড বানাইতে চান, ওই ফ্রেন্ড বানানোটা অনেক কঠিন একটা জিনিস, সহজে আপনি পারবেন না। কেউ কারো টাইম দেয় না, কেউ কারো বিশ্বাসও করে না। বাংলাদেশেও কেউ কারো বিশ্বাস করে না, ঠিক আছে, কিন্তু র্যান্ডমলি যে পাবলিকের সাথে কথা বলা শুরু হয়ে যায় এই জিনিসটা অলওয়েজ আছে। হোয়াটএভার। সো তাদের স্টাডি এবং ভিসার ব্যাপারে বলতেছিলাম, তাকে একটা হিউজ অ্যামাউন্ট পে করা লাগবে এবং তার উপরে থাকা খাওয়ার খরচ তো আছেই। তো সবকিছু মিলায়া অনেক বড় একটা ইনভেস্টমেন্ট, কিন্তু যদি তারা থাকতে পারে তাহলে বাজিমাত হয়ে যাবে আর কি। এবং আপনারা তো জানেনই 1-2 মাস পরে, 1 মাস পরেই আই গেস ট্রাম্প জয়েন করবে, এবং ট্রাম্প জয়েন করার পরে ইমিগ্রেশন ল অথবা ভিসার অ্যাকসেপ্ট করা রিজেক্ট করার হার কেমন চেঞ্জ হয় এটার কোনো ঠিক নাই। তো তাদের ভাগ্যটা খুবই ভালো যে এই সময়টাতে তারা চলে যেতে পারতেছে। 1 মাস পরে হয়তো তাদের ভাগ্য অন্যরকম হতে পারতো। আরে বাসটা কোনো সাইড দিতেছে না বাইক যাওয়ার জন্য, না হলে বাইরেও যেতে পারতাম এদিক দিয়ে। যাই হোক, আশা করি তাদের যেমন জব এক্সপিরিয়েন্স আছে, যেমন ডিটারমিনেশন আছে, আশা করি তারা স্টাডি করুক, যেটাই করুক, এক সময় জব হয়ে যাবে এবং আস্তে আস্তে সেটেল হইতে পারবে। আর ও আমাকে আরেকটা জিনিস বললো, এটার ব্যাপারে আমি শিওর না, ওটা হচ্ছে মাস্টার্স শেষ করার পরে 90 দিনের ভিতরে নাকি জব পাওয়া লাগে, এরকম কোন একটা কন্ডিশন আছে। যদিও একটা স্টুডেন্টকে 5 বছরের ভিসা দেয়, অনেকজনকে কমও দেয়, কিন্তু তারা 5 বছরের পাইছে। 5 বছরের ভিসা পাইলেও মাস্টার্স শেষ করার পরে আই গেস 90 দিনের একটা লিমিট থাকে। 90 দিনের ভিতরে হচ্ছে আপনাকে জব পাওয়া লাগবে অথবা নতুন কোনো সাবজেক্টে ভর্তি হওয়া লাগবে, এরকম মেবি কন্ডিশন আছে। ভাই মানুষ হাত দিয়ে লাভ দিয়ে চলে আসে, মনে যেন হাত বাড়ালেই মানুষ থেমে যাবে, কিন্তু থামা তো এত ইজি না। কি পরিমাণে ব্যাটারি রিক্সা দেখছেন, ডান পাশে পুরাটা একদম ব্যাটারি রিক্সা, বাম পাশে সিরিয়াল আর কি। আমাদের যাওয়ার জন্য জায়গা জাস্ট একটুক, এই সাইড পুরাটা হইতাছে রিক্সা। এবং কয়েকদিন আগে হোন্ডা এক্স ব্লেড এর একটা গ্রুপে একজনের পোস্ট দেখলাম যে বাসে করে নাকি রিক্সার পার্টস আলাদা করে বাসের ছাদে করে নিয়ে আসছে আর কি। গ্রামে যারা মনে করেন অটো রিক্সা এগুলো চালাইতো, তারাও এখন সব ঢাকায় চলে আসতেছে, কারণ তাদের কোনো রেজিস্ট্রেশন নাই, কিছু নাই, কোনো সিরিয়াল নাই, কোনো লিমিট নাই, যত ইচ্ছা আনতে পারবে ব্যাটারি রিক্সা ঢাকার ভিতরে এখন ঢুকাইতেছে সব। সো কিছুদিন আগে বলছিল ঢাকার যেগুলো আছে সবগুলাকে বাইরে চলে যাইতে, আর এখন আগে ঢাকার বাইরে যেগুলো ছিল ওগুলাও সব ভিতরে চলে আসতেছে। এখনই অলরেডি আমরা চলার জন্য কোনো জায়গা পাই না। দেখছেন সিরিয়াল, দেখছেন সব একদম সব, কি বিশাল সিরিয়াল জাস্ট একটুক জায়গার ভিতরে। পুরা ঢাকায় চিন্তা করেন, যারা ঢাকায় আছে তারা তো ডেইলি দেখতেছেনই আপনারা। যাই হোক, ওরা চলে যাচ্ছে আর আই গেস 2 উইকের ভিতরেই। তো জিনিসটা সুখবর যে তারা পাইছে, কারণ ডেইলি ইউএস এম্বাসিতে প্রচুর পরিমাণে রিজেকশন হয় এবং অনেক সময় কোনো কারণ ছাড়াই আপনি বুঝে উঠবেন না যে কেন আপনি রিজেক্ট হয়েছেন। আপনার সব পেপার ওয়ার্কস ওকে, সবকিছু ওকে, কিন্তু তাদের হয়ে গেছে। এটা আসলে স্কিল এবং ভাগ্য, দুইটা জিনিসই আছে। তবে সুখের ছাড়াও জিনিসটা কিছুটা দুঃখেরও, কারণটা হচ্ছে ওর সাথে হয়তো আমার লাইফে কখনোই আর দেখা হবে না। দেখা হইলেও হয়তো কোনো ভ্যাকেশনে এরকম, কারণ চলে যাওয়ার পরে অ্যাটলিস্ট 3-4-5 বছর ওরা আর কখনো দেশে আসবে না। আর তখন মোস্ট প্রবাবলি আমার যদি আবার জার্মানির ভিসা হয়ে যায়, আপনারা দোয়া করেন, তখন আমি চলে যাবো এক জায়গায়, তারা চলে যাবে আরেক জায়গায়। তারা যদি দেশে ঘুরতেও আসে তখন আমি থাকবো না, আর আমি যদি আসি তখন তারা থাকবে না। সো লাইফে আর কখনো দেখা হবে নাকি ঠিক নাই, আবার এই 4-5 বছরে বাঁচি নাকি মরি তারও তো ঠিক নাই। তো জিনিসটা খুশির আবার কিছুটা দুঃখের। সো ওর সাথে এই দিনগুলাই হচ্ছে লাস্ট কিছু মেমোরিজ, এবং ওকে এখন ডেইলি ওর যে জায়গাতে যাওয়া লাগে সকালবেলা ওকে দিয়ে আসি, কারণ আর মাত্র কয়েকটা দিন ওকে আমি মোটরসাইকেলের পিছনে করে দিয়ে আসবো। তারপরে আর কখনো ও আমার মোটরসাইকেলে রাইড করা হবে না, এবং ভাবতেছি ওকে একদিন 300 ফিটটা দেখা নিয়ে আসবো। কখনো ওইখানে যায় নাই, তো এত বিশাল একটা এক্সপ্রেসওয়ে ও কখনো দেখতে পারে না, এই জিনিসটা কেমন হয় ভাবতেছি যাওয়ার আগে ওকে দেখা দিব। যাই হোক, ওর এই স্টুডেন্ট ভিসাটাকে F1 ভিসা বলে, এবং আমার আসলে এসব ব্যাপারে জ্ঞান একটু কম, কারণ আমি এগুলোতে অ্যাপ্লাই করি নাই। আর মাঝখানে একবার আমি চিন্তা করছিলাম যে অ্যাপ্লাই করবো, এই জন্য জিআরইর প্রিপারেশনও নিয়েছিলাম। প্রায় 3-4 মাস ধরে আমি জিআরইর প্রিপারেশন নিয়েছিলাম, অনেক ভালো করে ভোক্যাব, কোয়ান্টিটেটিভ সবকিছু আমি প্র্যাকটিস করছিলাম, কিন্তু তারপর আর দেওয়া হয় নাই। এবং আমার জিআরইর প্রিপারেশন দেখে ভাবি অনেক খুশি হয়েছিল, যে সে ভাবছিল যে আমরা হয়তো সবাই এক দেশেতেই যাব, কিন্তু পরে আমার দেশ সিলেকশন চেঞ্জ হয়ে গেল। এখন অন্য দেশে যাওয়ার
অ্যাপ্লাই করবো আর কি। আরে ব্যাটারি রে, তো এখন একজন এক দেশে আরেকজন আরেক দেশে। ওই রে মোটরসাইকেল লাগা গেছে গাড়ির সাথে, হোয়াটএভার, হাতে জিলে ঢুকে গেলাম। তো যদি আমার জার্মানি অ্যাকসেপ্টেড হয়ে যায় তাহলে তো হইলই, তাহলে আই এম গোনা ফ্লাই টু জার্মানি। আর যদি অ্যাকসেপ্টেড না হই তাহলে আমিও ওদের মতো ইউএসএ তখন ট্রাই করব। যাই হোক, ওটা পরের বিষয়। আমার হয়তো আরো 4-5 মাস 6 মাস বাকি আছে ইন্টারভিউ আসার, এবং আরো অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা আমার বাকি আছে। আর ওদের তো হয়ে গেল এবং ওরা চলে যাচ্ছে, তো এটা একটা সুখবর। আর দুঃখের খবর হচ্ছে মোস্ট প্রবাবলি এই কয়েকটা দিনই হচ্ছে ওর সাথে আমার শেষ মেমোরিজ। তারপরে কখন আর দেখা হবে, বাঁচি নাকি মরি, কোনোই ঠিক নাই। তো জিনিসটা আর কি কাইন্ড অফ, আমি জানি না এটা কেমন একটা ফিলিং। ওর কাছেও খারাপ লাগে, আমার কাছেও খারাপ লাগে, কিন্তু কেউ কাউকে শেয়ার করি না জিনিসটা। এবং ও হচ্ছে বিভিন্ন জায়গা দিয়ে যাওয়ার সময় বলে যে, মনে আছে তোর এই পরীক্ষার সময় তোকে এখানে নিয়ে গেছিলাম, তুই যখন মেডিকেল অ্যাডমিশন দিতে আসছিলি তখন হচ্ছে তোকে সূর্য সেন হলে নিয়ে গেছিলাম, আমার হলে নিয়ে গেছিলাম, ওইখানে তোকে ফালুদা খাওয়াইছিলাম। তা আমি বলি যে হ্যাঁ মনে পড়ে এসব। অর্থাৎ আমার কাছে, আমি তখন বুঝতে পারি যে ও আসলে স্মৃতিচারণ করতেছে এবং মনে মনে চিন্তা করতেছে যে জাস্ট এই কথাবার্তা গুলাই হচ্ছে ওর সাথে আমার লাস্ট সামনাসামনি মেমোরিজ। আর একসাথে মোটরসাইকেল রাইডিং, এরপরে তো কখনোই ওর আমার মোটরসাইকেলে উঠা হবে না, বিভিন্ন জায়গাতে যাওয়াও হবে না। তো জিনিসগুলো চিন্তা করলে খারাপ লাগে যে ভাইয়ের সাথে আমার লাইফে আসলে মেমোরিজ তেমন একটা ছিল না, এবং আমরা পুরোটা লাইফই খুবই আলাদা আলাদা ভাবে থাকতাম এবং চুপচাপ থাকতাম। কিন্তু এখন মনে হয় যেন ওরে কোথাও নিয়ে যায়, ওরে কোথাও ঘুরতে নিয়ে যায় আর কি। খালি মনে হয় যেন সময় শেষ এরকম খালি মনে হয়। যাই হোক, আরেকটা জিনিস নিয়ে আমি অ্যাপোলোজাইজ করতে চাই। ওটা হচ্ছে কয়েকদিন ধরে খালি আমি রাতে ভিডিও করতেছি, আসলে দিনের বেলাতে ভিডিও করার আমি কোনো সুযোগ পাইতেছি না। ওকে নিয়ে বাংলাদেশ ব্যাংক যাওয়া লাগে, বিভিন্ন জায়গাতে যাওয়া লাগে। কালকে আমি গেছি ওকে নিয়ে হচ্ছে উইন্টার ক্লথস এর শপিং করতে। সো এইসব ব্যস্ততার কারণে আসলে দিনের বেলা ভিডিও করার সুযোগ হয় না। ওরে ভাইরে ভাই, কি পরিমাণে জ্যাম লাগছে এই জায়গাতে। ভাবতেছি আমি ওদিক দিয়ে চলে যাবো নাকি, না এদিক দিয়ে যাওয়া মনে হয় পসিবল না, এদিক দিয়ে চলে যাই। এদিক দিয়ে গিয়ে চিপা রাস্তাতে ঢুকি, হাতের ঝিলে আবার ঢুকে গেলাম। মধুবাগের ওদিক দিয়ে ঢুকার অলমোস্ট ইম্পসিবল। সো এখান দিয়ে ঢুকে একটা শর্টকাট আছে, ওই শর্টকাটটা দিয়ে ঢুকবো। তবে শর্টকাটটাতে রাইড করতে আমার একটু ভালো লাগে না, কারণটা হইতেছে ওইখানে প্রচুর চিপা রাস্তা। হোয়াটএভার, কোনো উপায় নাই। আগে সাইকেল দিয়ে আমি এই চিপা রাস্তার শর্টকাটটা দিয়ে যাইতাম। মোস্ট প্রবাবলি এইটা। আর একটু সামনে, হ্যাঁ মনে হচ্ছে আর একটু সামনে। গলিটা যে কোনটা বারবার খালি ভুলা যাই। এই যে এইটা মোস্ট প্রবাবলি হচ্ছে আমার কাঙ্ক্ষিত গলি। লেটস গো। যাক, এখানে রাস্তাটা মোটামুটি ঠিকঠাক করছে। আগে রাস্তাটা প্রচুর ভাঙ্গাচোরা ছিল এবং একটু পরপর স্পিড ব্রেকারের মতো উঁচা নিচা ছিল, এখনো আছে, তবে উঠার জায়গাটা একটু সুন্দর করছে। দ্যাটস বেটার। আর দেখেন এখানে ওই যে চটের বস্তা রাখা আছে, তার মানে জাস্ট রিসেন্টলি রাস্তাটা রিপেয়ার করছে তারা। যাক, ভালো হয়েছে, একদম টাইম মতো আমি ঢুকছি এখানে। এই যে স্পিড ব্রেকার একটা, নাম্বার 1, এই চিপা রাস্তা, এটা একটা শর্টকাট, এটা একটা ভালো শর্টকাট মধুভাগে ঢুকার। আপনারাও আমার ভিডিও থেকে শিখে রাখ, হাতে ঝিলের এদিক দিয়ে মধুভাগে ঢুকা যায়। সো ঢুকার পরে আমি কই গেছি ফার্স্টে বামে, এরপর আবার কই যাবো, এরপর আবার যাবো হচ্ছে বামে। সো বামে ঢুকলাম, এরপরে আবার যাবো বামে। তবে এখানে বাজারের ভিতর দিয়ে যাইতেছি তো, তাই খুবই স্লোলি রাইড করা লাগবে, কারণ মানুষেরা আসলে গ্রুপ করে হাঁটে এখানে, এজন্য কেউ তেমন পিছনে তাকায় না। এই যে আবার গেলাম বামে, এবার যাবো ডানে গেলাম, এবার একদম সোজা। সো এই শর্টকাটটা ভালোই কাজে লাগে। ওইখান দিয়ে দেখছেন আমি ঢুকতেই পারি নাই, আর এখান দিয়ে দেখবেন আমি কত সামনে চলে আসছি। সো একদম সোজা যেতেছি। তবে এখানে একটা স্পিড ব্রেকার আছে এবং এটা অনেক উঁচা। আপনি যদি পিলিয়ন দিয়ে রাইড করেন তাহলে নিচে ঘষা খাবেই মাস্ট। আমার এক্স ব্লেডে প্রায় ঘষা খায় আমি যখন পিলিয়ন দিয়ে রাইড করি এই জায়গাটাতে। আমার ভাইয়াকে নিয়ে এই জায়গা দিয়ে একবার শর্টকাট আমি মারছিলাম। সো এই যে সোজা চলে আসলাম, মধুবাগের রাস্তায় বের হয়ে গেলাম। শর্টকাটটা জোস না? এই একটা শর্টকাট অনেক কাজে লাগে, আর একটা হচ্ছে পান্থপথেরটা। এই দুইটা শর্টকাট আমার লাইফে অনেক টাইম বাঁচাইছে। ওকে, ঢুকে গেলাম মধুবাগে। যাই হোক, আপনাদেরকে এখন জ্যাম টাইম আর না দেখাই, আজকের ভিডিওটা এখানে শেষ করি। এবং এরপর থেকে আই গেস ভিডিও করা আবার কন্টিনিউ করবো। তবে মাঝখানে আবার কুমিল্লা যাবো আমি শুক্রবারে, এবং কুমিল্লায় হয়তো মোটরসাইকেল ছাড়াই আমি যাবো, কারণ ঢাকার বাইরে আমার ফ্যামিলি থেকে মোটরসাইকেল নিয়ে যাইতে দেয় না। ফ্রেন্ডকে নিয়ে আরো কয়েক জায়গাতে যাবো, আস্তে আস্তে যাওয়া শুরু করবো আর কি। কারণ এমন হইতে পারে এই মেমোরি গুলাও আমার দেশের লাস্ট মেমোরিজ। যাই হোক, আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও। ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম। ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।